প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাহিদ হোসেন। আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশের অতিথি জনাব শাহিন রেজা, কান্ট্রি ম্যানেজার কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশ। জনাব শাহিন রেজা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। রোড টু স্মার্ট বাংলাদেশে আমরা মূলত কথা বলি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের যে এখন স্বপ্ন, সেই স্বপ্নের সহযাত্রীদের নিয়ে। বাংলাদেশের কোনো খাতই আসলে এই স্মার্ট বাংলাদেশের বাইরে নয়, সবকিছু মিলিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই আমরা 2041 সালের মধ্যে। তার মধ্যে অন্যতম তো বটেই একটি মেরুদণ্ড বটে শিক্ষা ব্যবস্থা। আপনি যেহেতু কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার, ইংরেজি মাধ্যমে শিক্ষা নিয়ে আপনার কাজ। বাংলাদেশের সামগ্রিক শিক্ষা মাধ্যমের মধ্যে যে ইংরেজি মাধ্যমে শিক্ষা, সেটি নিয়ে কথা বলতে চাই। প্রথমে যদি খুব মোটা দাগে একটু আলোচনাটা শুরু করেন যে ইংরেজি মাধ্যমের শিক্ষা বাংলাদেশে এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ধন্যবাদ আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য। আসলে আপনারা জানেন যে 1972 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার একটা বিশেষ অর্ডিন্যান্সের মাধ্যমে বাংলাদেশে কিন্তু ইংরেজি মাধ্যম শিক্ষার কার্যক্রমটা শুরু করা হয় লিমিটেড স্কেলে আসলে। তারপরে বিভিন্ন সময় এটা পর্যায়ক্রমে এটার ধারাবাহিকভাবে এটার একটা ডেভেলপমেন্ট বা গ্রোথ হয়েছে বাংলাদেশে। তো এখন বলতে পারেন যে এখন এটা বলা চলে যে একটা মেইন স্ট্রিম এডুকেশনের মতোই বাংলাদেশে এস্টাবলিশড হয়েছে আসলে। তো আমি যদি সারা বাংলাদেশে বলি, এখানে 2টা এডুকেশন বোর্ড আছে, সব মিলিয়ে প্রায় 200-র মতো স্কুল আছে যারা ইংরেজি মাধ্যমে কারিকুলাম এখানে অফার করে থাকে। এবং প্রতি বছরে 2টা করে সেশন হয়, মেইনলি যেটা ও লেভেল এবং এ লেভেল হিসেবে আপনারা জানেন। সেই এক্সামগুলো প্রতি বছর 2টা করে সেশনের মাধ্যমে, একটা মে জুন আর একটা অক্টোবর নভেম্বর সেশনে এক্সামগুলো হয়ে থাকে। তো বাংলাদেশ থেকে প্রতি বছর লার্জ নাম্বার অফ স্টুডেন্টস এখান থেকে এক্সামে অ্যাপিয়ার করে এবং আমরা দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্টও করি। ইংরেজি মাধ্যমে শিক্ষার গুরুত্ব কি সারা বাংলাদেশের এই যে 53-54 বছরের যাত্রা বাংলাদেশে, সেই জায়গায় 2024 সালে দাঁড়িয়ে যদি একটু ভাবেন যে ইংরেজি মাধ্যমে শিক্ষার গুরুত্ব কতটা, সেটি আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি মাথায় রেখে যদি বলেন। এখন স্মার্ট বাংলাদেশের একটা এরিয়া কিন্তু যে আমরা আসলে একটা গ্লোবাল সিটিজেন হচ্ছে, আমরা আসলে আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা কিন্তু গ্লোবাল সিটিজেন হচ্ছে। তো এটা ইংরেজি মাধ্যম হোক বা যে কোনো মাধ্যমই হোক, আমরা যদি তাদেরকে গ্লোবাল কনটেক্সটে কম্পিটিশনের জন্য তৈরি করতে চাই, তাহলে কিন্তু ইংরেজি একটা ভালো ভূমিকা রাখে। যে কোনো শিক্ষার কথা চিন্তা করেন, আলটিমেট অবজেক্টিভ হচ্ছে জব আসলে, বা এমপ্লয়মেন্ট ক্ষেত্রে প্রবেশ করা। একটা হচ্ছে একাডেমিক নলেজ, এরপরে হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, এবং এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনি করতে পারেন কি না সেটার জন্য কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলস দরকার। এবং যখনই এটা গ্লোবাল কনটেক্সটে করতে হয় আপনাকে, তখন কিন্তু ইংরেজিটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটার মাধ্যমে আপনি গ্লোবাল কনটেক্সটে হয়তো আপনি কি করতে পারেন সেটা বোঝানোর জন্য ইংরেজি ইজ দি বেস্ট মানে ওয়ে আসলে বলা চলে। কিন্তু ইংরেজি মাধ্যমের যে কারিকুলাম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, মানে এখন বলা হয় যে শুধুমাত্র সার্টিফিকেট ওরিয়েন্টেড কিংবা একাডেমিক নলেজ বেসড ইন্ডাস্ট্রি আর পৃথিবীতে এখন নেই। এখন স্কিল ওরিয়েন্টেশন অনেক বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইন্ডাস্ট্রি ড্রিভেন কারিকুলাম। সেইটা কতটা আছে ইংরেজি মাধ্যমে? মানে শুধু পড়াশোনা করে ও লেভেল এ লেভেলটার সার্টিফিকেট অ্যাচিভ করে, নাকি কারিকুলামের মধ্যে এই ইন্ডাস্ট্রি ড্রিভেন যে ওরিয়েন্টেশনগুলো সেগুলো অন্তর্ভুক্ত? না, অবশ্যই আমরা সময়ের প্রয়োজনে কারিকুলামগুলো অবশ্যই রিভিউ করা হচ্ছে, এবং যেটা বললেন যে এখন অ্যাপ্লিকেশনের উপরে অনেক বেশি জোর দেওয়া হচ্ছে, সেভাবে কিন্তু কারিকুলামগুলো তৈরি করা হচ্ছে। এবং আমরা যেহেতু কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন হিসেবে আমরা ওয়ার্ল্ডের 160টার মতো দেশে কাজ করি, 160 কান্ট্রিজ, এবং আমাদের 160 বছরের এক্সপিরিয়েন্স আছে। উই আর পার্ট অফ দি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। তো আমরা কিন্তু কন্টিনিউয়াস একটা রিসার্চ প্রসেসের মধ্যে ইনভলভ থাকি। তো ডেফিনেটলি বলা যায় যে দিস ইজ এ ভেরি মডার্ন কারিকুলাম। আর একটা জিনিস যে আমরা কিন্তু কন্টেম্পোরারি অ্যাজ ওয়েল, যে আমরা এখন আলোচনা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, তো আমাদের কিন্তু ক্লাইমেট চেঞ্জের উপরে কারিকুলাম আছে, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের উপরে কারিকুলাম আছে, যেগুলো এখন থেকে হয়তো 10 বছর আগে আসলে দরকার ছিল না, ওয়ার্ল্ড কনটেক্সট এরকম ছিল না। তার মানে কিন্তু আমরা কন্টিনিউয়াস একটা ইভলভিং সিচুয়েশনের সাথে আমরা অ্যালাইন রেখে কারিকুলাম তৈরি করছি আসলে। কিন্তু ধরেন একটা বড় সমালোচনা ইংরেজি মাধ্যমের শিক্ষা নিয়ে, যে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাটাকে আসলে খুব গুরুত্ব দেওয়া হয় না। মানে এটা যদি আপনি একটু অন্যভাবেও বলি, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে এমন অনেক শিক্ষার্থীরা আমরা গণমাধ্যমে দেখি, বিভিন্ন সময় আমাদের নিজেরও অভিজ্ঞতা আছে, বাংলার উচ্চারণ, বাক্য গঠন অনেক বড় হয়ে যাওয়ার পরও সেটি খুব একটা পরিশীলিত কিংবা প্রমিত আমরা দেখতে পাই না। এখানে কি বাংলায় গুরুত্ব খানিকটা কম দেওয়া হয়? এখানে মাধ্যমটা তো ইংরেজি মাধ্যম, কিন্তু ডেফিনেটলি এখানে বাংলার একটা গুরুত্ব আছে। বাংলা ও লেভেলে আমাদের একটা সাবজেক্ট আছে, এটা একটা ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে আছে। এর পাশাপাশি বাংলাদেশ স্টাডিজ একটা সাবজেক্ট আছে, যেটার মাধ্যমে বাংলাদেশের হিস্ট্রি এবং জিওগ্রাফিটাকেই কভার করা হয়। সুতরাং এখানে
বাংলা মাধ্যমে যেরকম সবগুলো সাবজেক্টই বাংলায় পড়া হয়, কন্টেন্ট ইজ ইন বাংলা, এখানে সবগুলো কন্টেন্টই ইংলিশে তৈরি করা হয়েছে, শুধু বাংলাটা বাংলায় তৈরি করা হয়েছে। তো সেখানে কিন্তু বাংলার গ্রামার, শব্দভাণ্ডার এগুলোর উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এখন হয়তো পরিস্থিতি এমনভাবে যাচ্ছে যে বাংলা কিন্তু ওভারঅল ইভেন যারা বাংলা মিডিয়ামে পড়ে, ইয়াং জেনারেশন, তাদের বাংলা কিন্তু দেখবেন যে পরিশীলিত বাংলা যেটা বললেন সেটা কতটুকু পাওয়া যাবে, সেটা অনেক ক্ষেত্রে হয়তো আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের হাতে যে ডিভাইস থাকে সেই সব একটা ডিভাইসগুলো একটা হয়তো কারণ হতে পারে এটা। তো আমার মনে হয় যে সেটাকে ঢালাওভাবে হয়তো আমরা ইংরেজি মাধ্যম না বলে এটা কিন্তু আমার মনে হয় যে সামষ্টিকভাবেই একটা চ্যালেঞ্জ আসলে, এবং সেটা হয়তো রিভিউ করা যেতে পারে যে কেন হচ্ছে এটা, আমাদের কি কিছু করণীয় আছে নাকি আমরা জাস্ট যেভাবে ডেভেলপ হচ্ছে সেটাকেই অ্যাকসেপ্ট করে নিব। দ্যাট ইজ সামথিং প্রবাবলি ম্যাটার অফ ডিবেট আসলে। আমরা স্মার্ট বাংলাদেশ বলতে তো আসলে সব খাতের স্মার্ট উন্নয়ন বুঝি, সেই জায়গায় দাঁড়িয়ে একটা ইনক্লুশনের কথা হচ্ছে, ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সবাই সব ধরনের সক্ষমতা নিয়ে সমতা ভিত্তিতে শিক্ষা অর্জন করতে পারবে। কিন্তু ইংরেজি মাধ্যমে শিক্ষাটা কি বলা হয় যে ধনীদের শিক্ষা, এখানে যে খরচ হয় পরিবারের, সেটি কি স্মার্ট বাংলাদেশের যে ইনক্লুসিভনেস সেটিকে খানিকটা ওভারলুক করে? নট এক্স্যাক্টলি আসলে, যে এখানে কিন্তু আপনাকে ওপেন মার্কেট ইকোনমি, এইখানে আপনার ইউ হ্যাভ দি অপশন টু পিক অ্যান্ড চুজ। আসলে আপনার কোনটা পছন্দ, আপনার কোনটা, আমার কোনটা সামর্থ্য, সেটা অনুযায়ী কিন্তু আমি বাজারে গেলেও কিন্তু তাই হয়। আসলে আমাদের যে কারিকুলামের অ্যাপ্রোচ, এটা কিন্তু ইনক্লুসিভিটি ইজ ওয়ান অফ দি প্রাইমারি অবজেক্টিভ, আসলে একটা প্রাইমারি ফোকাস। আসলে আমি যেটা বললাম যে ওয়ার্ল্ডের উই ওয়ার্ক ইন অ্যাবাউট 160 কান্ট্রিজ, এক এক দেশে কিন্তু এক এক রকম সোশিও ইকোনমিক কন্ডিশন, ইনফ্রাস্ট্রাকচার, রিসোর্সেস, রেগুলেশন, বিভিন্ন রকমের সার্কামস্টেন্সেসের মধ্যেও কিন্তু আমরা অপারেট করি, এবং টু মেক শিওর যে আমাদের কারিকুলামটা যাতে অ্যাক্সেসেবল হয়। আমরা কেমব্রিজের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলি যে আমরা ফিউচার সিটিজেন তৈরি করার চেষ্টা করি। তো ফিউচার সিটিজেন হওয়ার জন্য আমরা 5টা লার্নার অ্যাট্রিবিউট আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে কনফিডেন্ট, যে ইউ মাস্ট বি কনফিডেন্ট যে আপনি যেটা কাজটা করছেন সেটা কনফিডেন্টলি করতে পারেন কিনা, আপনি যাই করেন। সেকেন্ড হচ্ছে রেসপন্সিবল, আপনার কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে অন ইউর ওন, ফর ইউর ওন, আপনার ফ্যামিলির জন্য আছে, কমিউনিটির জন্য আছে, দেশের জন্য আছে, এবং প্ল্যানেটের জন্য অ্যাজ এ হোল একটা রেসপন্সিবিলিটি আপনার আছে। আপনাকে রিফ্লেক্ট করতে হবে যে আপনি কী করেছেন এবং সেটা থেকে কী হয়েছে, সেটা একটা রিফ্লেক্টিভ, আমরা বলি যে ওয়ান অফ দি অ্যাট্রিবিউটস ইজ রিফ্লেক্টিভ। তারপরে ইনোভেটিভ, আমাদের কিন্তু ইনোভেশন ইজ এ মানে বলা চলে একটা বাজ ওয়ার্ড আসলে। তো আমরা কিন্তু লার্নারদেরকে সেইভাবে একটা তৈরি করা হয় যাতে কন্টিনিউয়াস তারা একটা ইনোভেশনের চেষ্টা করে। এরপরে ফিফথ হচ্ছে এঙ্গেজড, যে আপনি যেই কাজটাই করবেন সেটা যাতে এঙ্গেজড হয়। তো সেটা কিন্তু আমি যেটা বললাম যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু ইটস ভেরি ব্রড আসলে। আমরা হয়তো মনে করতে পারি ফাইন্যান্সিয়াল টার্মের কথা বলা হচ্ছে যে আমি যদি এই প্ল্যানেটকে টেক কেয়ার করার জন্য রেসপন্সিবিলিটি আমারও আছে, ফিউচার জেনারেশন যারা আছে তাদেরও কিন্তু থাকবে। তো আমি আজকে ক্লাসরুমে কী পড়াচ্ছি সেটার কিন্তু আউটকামটা আসবে এখন থেকে হয়তো 10 বছর 20 বছর পরে কিন্তু আমরা এটা আউটকাম দেখতে পারবো। সুতরাং এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আজকে ক্লাসরুমে কী পড়াচ্ছি এবং যারা আউটপুট হিসেবে বের হবে তারা কিভাবে আমাদের সোসাইটিতে, আমাদের প্ল্যানেটের জন্য কন্ট্রিবিউট করেন। এক অর্থে সোশ্যাল অ্যাসেট তৈরি করা। এইখানে আপনি কি সরকারি যে স্কুলগুলো আছে কিংবা বাংলা মাধ্যমের যে স্কুলগুলো আছে সেইখানে ইংরেজির যে শিক্ষা, সেইখানেও খানিকটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেন কিনা কিংবা দেখেন কিনা, এবং ইংরেজি মাধ্যমে যারা পড়াশোনা করছে তারা কি খানিকটা এগিয়ে থাকলো সামগ্রিক বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে বাংলা মাধ্যমের কাছ থেকে? সেই প্রশ্নটি রাখলাম, একটু বিরতির পর আপনার কাছ থেকে জানতে যাবো। প্রিয় দর্শক, রোড টু স্মার্ট বাংলাদেশ একটা বিরতি নিচ্ছি, ফিরছি খানিকক্ষণ পরে, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রোড টু স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে। আজ কথা বলছি জনাব শাহিন রেজার সাথে, কান্ট্রি ম্যানেজার কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন বাংলাদেশ। বিরতির আগে যেটি জানতে চেয়েছিলাম যে এক ধরনের প্রতিযোগিতা দেখা যায় বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মধ্যে। বাংলা মাধ্যমের মধ্যে ইংরেজি শিক্ষার যে কারিকুলাম, সেখানেও কি একটু গুরুত্ব আরোপ করার প্রয়োজন বোধ করেন, কিংবা সরকারি মাধ্যমের সরকারি স্কুলগুলোর যে কারিকুলাম সেখানেও? জি, এখন আমরা কিন্তু সব জায়গায় দেখি যেখানে আলোচনা হয়, এটা আমরা যদি সরকারি লেভেলের যারা আমাদের রেসপন্সিবল মন্ত্রী মহোদয় আছেন এবং যারা রেগুলেটরি লেভেলে কাজ করেন, তারা কিন্তু সবাই ইংরেজির গুরুত্ব নিয়ে সবাই কথা বলেন, এবং এটা অস্বীকার করার সুযোগ নাই যে আমরা এমন একটা সময় চলে এসেছি যেখানে ইংরেজি মানে একটা আসলে শুধু ভাষা না,
এটা একটা বিজনেস টুল বলা চলে, যে আপনি ইংরেজি না জানলে কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিকেশন করা যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু হচ্ছে না। প্রতিষ্ঠানগত জায়গা থেকে নিশ্চয়ই দিনকে দিন আরও বাড়বে। বিভিন্ন ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানের অনেক লুফল নিয়ে কথা হয়, সেইগুলো কি মনে করেন যে সামনের দিকে সরকারি বেসরকারি উদ্যোগের একটা যৌথ প্রচেষ্টায় আরও বেশি ফার্নিশ করা, আরও বেশি ফাইন টিউন করার প্রয়োজন আছে? আমরা অবশ্যই মনে করি যে, এবং সবকিছু যদি স্মার্ট বাংলাদেশকে মাথায় রেখে, অবশ্যই মনে করি যে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা ইকোনমিক্যালি আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে একটা দেশ হিসাবে, এবং এর সাথে সাথে কিন্তু আমাদের সব কিছুই আরও নেক্সট লেভেলে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব স্ট্যান্ডার্ডের দিক থেকে। আমরা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর ইতিহাস যদি আপনি দেখেন, যে প্রত্যেকটা স্কুল কিন্তু, বেশিরভাগ স্কুল, প্রত্যেকটা না হলেও দেখবেন যে খুব স্মল স্কেলে তারা শুরু করেছিল এবং এখন অনেক বড় বড় পর্যায়ে চলে গেছে। এবং এটার গুরুত্ব বিবেচনা করে এখন খেয়াল করলে দেখবেন যে এখন কিন্তু অনেকগুলো এন্টারপ্রাইজ, কর্পোরেশন, তারা কিন্তু এই সেক্টরে ইনভেস্ট করছেন। এবং অনেকগুলো আমাদের নট এক্স্যাক্টলি এগুলো সরকারি স্কুল না, কিন্তু ডিফেন্সের স্কুল, ফর এক্সাম্পল আমরা কাজ করি এয়ারফোর্সের বিএফ সেমস, যেটা শাহিন ইংলিশ মিডিয়াম নামে যেটা পরিচিত, সেটা আছে। বাংলাদেশ আর্মিতে স্কুল আছে, বিআইএসসি নামে একটা স্কুল আছে, এরা সব কেমব্রিজ কারিকুলাম অফার করে। আবার প্যারালালি আমরা প্রাইভেট সেক্টরে বড় বড় ইনভেস্টমেন্ট হয়েছে, একটা হেলিবেরি নামে একটা স্কুল হয়েছে ভালুকাতে, লার্জ স্কেল ইনভেস্টমেন্ট করে। এখানে আপনাদের প্রতিবেশী একটা স্কুল হয়েছে, এটা গ্লেনেস ইন্টারন্যাশনাল স্কুল। তার মানে এখানে কিন্তু লার্জ স্কেল ইনভেস্টমেন্ট হচ্ছে। আমাদের যেহেতু সক্ষমতা বাড়ছে অ্যাজ এ নেশন, আমরা কিন্তু আমাদের এই মাইক্রো লেভেলে চিন্তা করলেও এখানে এইসব ক্ষেত্রগুলোতেও কিন্তু আমাদের সক্ষমতা বাড়ানো হচ্ছে আসলে। বিশ্ব দরবারে যখন এই শিক্ষার্থীগুলো যাচ্ছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং এই যে আপনি যে বারবার যে ROI এর কথা বলছেন, সেটি বাংলাদেশের জন্য নিয়ে আসার রেশিও কেমন দেখেন? মানে একজন শিক্ষার্থী উচ্চশিক্ষিত হয়ে দেশের বাইরে গিয়ে কাজ করলো, সেখানেই আর্নিং করলো, কিংবা তার বিপরীতে সেই আর্নিংটা আসলে বাংলাদেশের অ্যাকাউন্টে জমা হলো, এই রেশিওটা কেমন? এটি কি বাড়ার কোনো সম্ভাবনা দেখেন আপনি? অবশ্যই আছে, এবং আমি মনে করি যে আমরা এমন একটা পর্যায়ে, এমন একটা জায়গায় এখন অবস্থান করছি যেখান থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত বিশ্বের দরবারে বাংলাদেশকে মানুষ অবশ্যই চেনে, এবং অনেক ক্ষেত্রে আমাদের যেসব জায়গায় ম্যান পাওয়ার এক্সপোর্ট করা হয় সেগুলো চেনে হচ্ছে আমাদেরকে আনস্কিল্ড ম্যান পাওয়ারের ক্ষেত্রেই বেশি আমাদেরকে মনে করে যে আমরা ওই সেক্টরটার উপরই বেশি ফোকাসড আসলে। কিন্তু আমরা শুরু করেছি অলরেডি দক্ষ জনশক্তি অলরেডি যাচ্ছে বিভিন্ন দেশের ডেভেলপ কান্ট্রিগুলোতে, ইউরোপে বিশেষ করে যাচ্ছে, আমেরিকাতে যাচ্ছে। আর প্যারালালি আমরা মনে করি যে দক্ষ জনশক্তি এবং প্রফেশনাল জনশক্তি এটাও কিন্তু আমরা রপ্তানি করতে পারবো আসলে। এবং সরকারের যারা রেসপন্সিবল অথরিটি আছেন ওনারাও কিন্তু এটা নিয়ে কাজ করছেন আসলে। স্মার্ট বাংলাদেশ, ডেভেলপড নেশন হওয়ার জন্য অবশ্যই অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো দরকার, এবং রেমিটেন্স যেহেতু আমাদের একটা বড় ভূমিকা রাখে অর্থনীতিতে, তো সেটা বাড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে ফোকাস করতে হবে যাতে আমরা দক্ষ জনশক্তি, প্রফেশনাল জনশক্তি বিদেশে রপ্তানি করতে পারি। এবং সেটার কিন্তু একটা প্রাথমিক ধাপ হচ্ছে যে আপনি যদি ইংরেজি মাধ্যমে তাদেরকে, ইংরেজি মাধ্যম বলতে ইংরেজিতে তাদেরকে যদি দক্ষ করে তুলতে পারেন, তাহলে মনে হয় বাকি কাজটা আমাদের জন্য অনেক সহজ হবে। জনাব শাহিন রেজা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আপনার সাথে আরও কথা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রোড টু স্মার্ট বাংলাদেশ। দেখা হবে অন্য পর্ব, অন্য অতিথির সাথে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।